তাহলে আমরা এখান থেকে যদি রিটেনের কোশ্চেন আজকে পড়া শুরু করি, আমাদের পিআরবি থেকে শুরু করি। পিআরবি তে আমরা শুরু করব এখান থেকে, যে যে কয়টা আইন আছে তার ভিতরে পিআরবি টা হচ্ছে আমরা বিধি, এই বিধিটা অন্যান্য জায়গায় পড়ানো হয় না, এই জন্য বিধি থেকে শুরু করি। আমাদের 1 নম্বর একটা কোশ্চেন আজকে পড়বো। প্রথম কথা হলো ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন কি। ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন কি, চূড়ান্ত প্রতিবেদন কত প্রকার ও কি কি। ঠিক আছে, চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট কত প্রকার ও কি কি। এরপর হচ্ছে কোন কোন অবস্থায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরও মামলা পুনঃ তদন্ত করা যায়, যে কোন অবস্থায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পরও মামলা পুনঃ তদন্ত করা যায়। এই রূপ মামলা তদন্ত পদ্ধতি ও প্রতিবেদন দাখিল সংক্রান্ত আলোচনা করো। এটা আমি প্রথম কোশ্চেন সাজাইছি, এইখান থেকে আমরা পড়াশোনা শুরু করব আজকে মোটামুটি। আহ কোশ্চেন কি আপনারা কেউ শুনছেন, শুনতে পাইছেন? কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন আছে? এই কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন আছে? এবার যদি আমরা উত্তর দিই, উত্তর দিলে আপনার লিখবেন যে মামলা তদন্ত, যে এজাহারে বর্ণিত ঘটনা তদন্তের পর, এজাহারে যে বর্ণিত ঘটনা থাকবে, যে ব্যক্তি এজাহার দাখিল করবে সেই এজাহারে বর্ণিত ঘটনার সত্যতা প্রমাণ না পাওয়া গেলে, এবং এজাহারে বর্ণিত ঘটনা সত্য, অর্থাৎ এজাহারে যে ঘটনা থাকবে সেই ঘটনা যদি আপনার সত্যতা না পাওয়া যায়, অথবা এজাহারে যে বর্ণিত ঘটনা আছে এই ঘটনা সত্য কিন্তু সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না, সেক্ষেত্রে আসামিদেরকে মামলা হতে অব্যাহতি দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা বিপি ফরম নং 42-এ যে রিপোর্ট আদালতে পেশ করে তাকে চূড়ান্ত রিপোর্ট বলে। এই চূড়ান্ত রিপোর্ট সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 173 ধারা এবং পিআরবি 275 বিধি। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি 173-এ আছে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট দুই প্রকার, একটা হচ্ছে অভিযোগপত্র, আর একটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। অভিযোগপত্র মানে হচ্ছে আপনার চার্জশিট যেটাকে বলে, সিএস বলে। আর হচ্ছে আপনার আহ চূড়ান্ত প্রতিবেদন বা হচ্ছে আপনার ফাইনাল রিপোর্ট। তাহলে আবার যদি একবার রিপিট করে দেই, যে এজাহারে বর্ণিত ঘটনা তদন্তের পর আসামির বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়া না গেলে, এবং এজাহারে বর্ণিত ঘটনা সত্য কিন্তু কোনো সাক্ষী প্রমাণ পাওয়া না গেলে আসামিদেরকে মামলা হতে অব্যাহতি দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা বিপি ফরম নং 42-এ যে রিপোর্ট আদালতে পেশ করে তাকে চূড়ান্ত প্রতিবেদন বলা হয়। নিচে সুন্দর করে ডান পাশে লিখে দিবেন, এইটুক লেখার পরে নিচে ডান পাশে লিখে দিবেন ফৌকাবি, মানে ফৌজদারি কার্যবিধি, সংক্ষেপে লিখবেন ফৌ, লেখা তারপর অনস্বর দিয়ে রাখবেন যে ফৌজদারি কার্যবিধি 173 দ্বারা। ঠিক আছে, আর পিআরবি হচ্ছে 275 বিধি, পিআরবি হচ্ছে 275 বিধি। এবার যদি যে আমরা চূড়ান্ত রিপোর্ট কয় প্রকার, মানে ফাইনাল রিপোর্ট কয় প্রকার। চূড়ান্ত প্রতিবেদন হচ্ছে 5 প্রকার। চূড়ান্ত প্রতিবেদন হচ্ছে 5 প্রকার। আপনি তো আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন, কিন্তু কয় প্রকারে আপনি কিভাবে দাখিল করবেন সেটা। তাহলে প্রথম হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন সত্য। চূড়ান্ত প্রতিবেদন সত্য, এটাকে বলা হয় ফাইনাল রিপোর্ট অ্যাজ ট্রু। ফাইনাল রিপোর্ট অ্যাজ ট্রু মানে চূড়ান্ত রিপোর্ট সত্য, মানে এজাহারে যে বর্ণিত ঘটনা থাকবে এই ঘটনা সত্য, আপনি তদন্তে গিয়ে দেখছেন যে এই ঘটনা সত্য কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ নেই, কিন্তু ঘটনার কোনো সাক্ষ্য প্রমাণ নেই, ঘটনা ঘটছে কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ নাই, এমত অবস্থায় তদন্ত কর্মকারী কর্মকর্তা আইওজে রিপোর্ট দাখিল করবে আদালতে, সেখানে লাগবে চূড়ান্ত রিপোর্ট সত্য কিন্তু সাক্ষ্য পাওয়া যায় নাই। এটাকে ইংরেজিতে সংক্ষেপে বলা হয় এফআরটি, মানে ফাইনাল রিপোর্ট ট্রু, ফাইনাল রিপোর্ট ট্রু। এটা গেল এক। তাহলে সত্য, আর একটা বিপরীত, তাহলে 2 নম্বর হইবে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, এফআরএফ, মানে ফাইনাল রিপোর্ট ফলস, ফাইনাল রিপোর্ট ফলস। তাহলে এই মিথ্যা যেটা হবে, এটা এখানে যেটা সত্য সেখানে ছিল যে আপনার ঘটনার সত্যতা পাওয়া গেছে কিন্তু সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না। আর যেটা মিথ্যা সেখানে হচ্ছে এজাহারে যে বর্ণিত ঘটনা ওই ঘটনাটাই মিথ্যা বা হয়রানিমূলক, যে এজাহারে যে ঘটনা বর্ণনা করছে সেই ঘটনাটা মিথ্যা অথবা হয়রানিমূলক। যদি এমন মনে হয় তদন্তকারী কর্মকর্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা দাখিল করবে যে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, এটা দাখিল করবে। ঠিক আছে, তাহলে এটাকে সংক্ষেপে বলা হয় এফআরএফ, মানে ফাইনাল রিপোর্ট ফলস, ফাইনাল রিপোর্ট ফলস। এরপরে গেল চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল। চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল, দেখেন, যে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল এটাকে বলা হয় ফাইনাল রিপোর্ট মিস্টেক অ্যাজ ইনফরমেশন, মিস্টেক অ্যাজ ইনফরমেশন যেটা হচ্ছে তথ্যগত ভুল। আচ্ছা,
এটা যদি দেখি তথ্যগত ভুল কি, যে এজাহারে যে বর্ণিত ঘটনা একরকম, তদন্তে ঘটনা অন্যরকম, এমত অবস্থা তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট দাখিল করবেন, যে হচ্ছে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল। তথ্যগত ভুল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সমস্ত এটা দাখিল করবে কি, চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল। আচ্ছা, যে এজাহারে যে বর্ণিত ঘটনা থাকবে সেটা একরকম বর্ণনা করা হয়েছে, কিন্তু তদন্তে গিয়ে দেখা গেছে যে এখানে অন্যরকম ঘটনা ঘটছে। ঠিক আছে, অন্যরকম ঘটনা ঘটছে। যদি এরকম বিষয় হয় সেক্ষেত্রে এটা হবে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল। তথ্যগত ভুল মানে ফাইনাল রিপোর্ট মিস্টেক অ্যাজ ইনফরমেশন। আচ্ছা, এরপর যদি আমরা যাই যে চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল। আইনগত ভুল মানে চূড়ান্ত রিপোর্ট আপনার আইনগত ভুল। এখানে হবে ফাইনাল রিপোর্ট মিস্টেক অ্যাজ ল। ফাইনাল রিপোর্ট মিস্টেক অ্যাজ ল মানে হচ্ছে চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল, যে যে আইনে এজাহার দায়ের করা হয়েছে সেই আইনে নয়। অর্থাৎ আজ এজাহার যে আইনে দাখিল করা হয়েছে ওখানে তদন্তে ইনভেস্টিগেশনে যাই দেখা গেছে যে ওই আইনে সে অপরাধটা করে নাই বা ঘটনাটা ওই আইনের ঘটে নাই। সেক্ষেত্রে এই আইও কি দাখিল করবে, যে চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল। এখানে লিখে দিছে যে যে আইনে এজাহার দায়ের করা হয়েছে সে আইনে নয়, অন্য আইনে মামলা চলবে, এমত অবস্থায় তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট হলো আইনগত ভুল মানে ফাইনাল রিপোর্ট মিস্টেক অ্যাজ ল। সংক্ষেপে বলা হয় FR মানে ফাইনাল রিপোর্ট, ML মানে মিস্টেক অফ ল। মিস্টেক অফ ল। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো চূড়ান্ত রিপোর্ট অদর্তব্য, যেটাকে আপনারা নন কক বলেন, থানায় যারা আছেন আপনারা শুনেন নন কক। যে চূড়ান্ত রিপোর্ট থাকবে, এই চূড়ান্ত রিপোর্ট অদর্তব্য। ঠিক আছে। আচ্ছা, অদর্তব্য কি, যে এজাহারে বর্ণিত ঘটনা আংশিক প্রমাণিত হয়েছে। এজাহারে যে বর্ণিত ঘটনা আছে সেটা আংশিক প্রমাণিত হয়েছে। FIR যোগ্য না হলেও তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি ক্রমে নন FIR প্রসিকিউশন রিপোর্ট দাখিল করবেন। যে এজাহারে যে ঘটনা আপনার বর্ণিত হয়েছে সেটা আংশিক সত্য, সেটা আংশিক সত্য। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কি হবে, যে এই তদন্তকারী কর্মকর্তা যদি এটা যদি FIR যোগ্য নাও হয় সেক্ষেত্রে কি করবে, নন FIR প্রসিকিউশন দাখিল করবে। এটা যখন থানায় যারা চাকরি করেন তারা জানেন, আর যারা যাবেন তারা দেখবেন যে নন FIR প্রসিকিউশন দাখিল করে ওখানে লেখা থাকে FRN নন কক মানে ফাইনাল রিপোর্ট নন কগনিজাবল, অদর্তব্য। বাংলা হচ্ছে অদর্তব্য, বাংলা হচ্ছে অদর্তব্য। ঠিক আছে। আচ্ছা, চূড়ান্ত রিপোর্ট চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে কোনো আমলযোগ্য অপরাধের মামলার সকল আসামিকে মামলার দাহাতে অব্যাহতি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে। বলছে কি চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে কোনো আমলযোগ্য অপরাধের মামলার সকল আসামিকে মামলার দায় হতে অব্যাহতি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে। তাহলে চূড়ান্ত রিপোর্ট কাকে বলে সেটা পড়লেন, কোন আইনে বলা হয়েছে, যে ফৌজদারি কার্যবিধির 173, PRB 275 বিধি, আর হচ্ছে এই কত প্রকার সেই প্রকার ভেদটাও বলা হয়েছে PRB 275। এই গেল আমাদের দুইটা অপশন। এই দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? ঠিক আছে, তাহলে আপনাদের কথা শুনলাম। যে হচ্ছে এবার যদি আমরা কোশ্চেনটা একটু আগাই, কোশ্চেন আগাইলে এরপরে আমি কোশ্চেনে বলছিলাম যে চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পরও মামলা কখন পূর্ণ তদন্ত করা যায়। ঠিক আছে, কখন পূর্ণ তদন্ত করা যায় বা যায় কি, যদি বলে যায় বা যায় কি তাহলে আপনি লিখবেন এভাবে সুন্দর করে লিখবেন যে চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পরও মামলা নিম্নলিখিত ক্ষেত্রে পূর্ণ তদন্ত করা যায়। নিম্নলিখিত ক্ষেত্রে পূর্ণ তদন্ত করা যায়। এখন নিম্নলিখিত ক্ষেত্রটা কি সেটা শুনেন, যে আমাদের PRB 277-এর ক একটা বিধি আছে। 277-এর কতে আছেই আপনার যে পূর্ণ মামলা কিভাবে কিভাবে আপনার পূর্ণ তদন্ত করা যায় সেটা এখানে বলা হয়েছে। আমরা যদি দেখি বলছে মামলা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর মামলা প্রমাণের সাপেক্ষে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে মামলা পুনরুজ্জীবিত করা যায়। অর্থাৎ আমরা যখন চূড়ান্ত রিপোর্ট দাখিল করি তখন যে লিখে দেই যে পরবর্তীতে যদি কোনো প্রকার তথ্য বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে এই মামলাটি পুনরায় তদন্তের জন্য এই করা হবে, এরকম আমরা একটা আবেদন নিচে 1 লাইনে 2 লাইনে লিখে দেই। তাহলে এই কথাটা এখানে বলা আছে যে যদি আমি চূড়ান্ত রিপোর্ট দাখিল করে ফেলছি কিন্তু এই চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পরে যদি কোনো পর্যায়ে মামলার সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত পাওয়া যায়, আপনি জানতে পারেন যে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আপনার হাতে এসে পৌঁছায় বা আপনি জানতে পারেন, সেক্ষেত্রে আদালতে
বিজ্ঞ আদালতে অনুমতি সাপেক্ষে মামলা পুনরুজ্জীবিত করা যায়। এটা বলা হয়েছে পিআরবি 277-এর ক বিধি। পিআরবি 277-এর ক বিধি। এটা কনস্টেবল টু এএসআই তেমন না আসলেও এএসআই টু এসআই কোশ্চেন আসবে, চোখ বুজে আসবে, ডাইনে বামে তাকাবে না। আপনাদের জন্য এই কোশ্চেনটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু মানে এই যে এই অংশটুকু বললাম যে কখন পুনরুজ্জীবিত করা যায়, কিন্তু এএসআই টু এসআই 100% কমন। আপনি দেখবেন যে যখন কালকেই তো ওনাদের কালকে পরশু পরশু দিন আর পরের দিন পরীক্ষা, দেখবেন এই কোশ্চেন চলে আসছে। এ হচ্ছে মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের পরে যে আপনি তদন্ত করবেন, তার মামলা এবার আপনি যে পুনরুজ্জীবিত করা যায়, তদন্ত রিপোর্ট দাখিলের পরও আপনার পুনরুজ্জীবিত করা যায় যদি যথাপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে। এবার বলছে আপনি পুনরুজ্জীবিত করলেন, তাহলে এবার কিভাবে আপনি তদন্ত করবেন, সেই পুনরুজ্জীবিত মামলাটা কিভাবে তদন্ত করবেন এবং হচ্ছে রিপোর্ট দাখিল করবেন, সেই প্রতিবেদন দাখিল করবেন, সেটা এখানে বলা হয়েছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কোনো অফিসারকে দিয়ে অনুরূপ মামলা পুনরায় তদন্ত করাতে পারবে। থানার যে ওসি স্যার, সে হচ্ছে যে কোনো তদন্ত কর্মকর্তা দিয়ে এই মামলা পুনরায় তদন্ত করতে করাতে পারবে। অর্থাৎ যে আগে তদন্ত করছে তাকে ছাড়া অন্য কাউকে দিয়েও সে তদন্ত করাতে পারবে। অথবা কোনো মামলার পূর্ণ তদন্ত করা হলে মূল তদন্তের বিধি অনুসরণ করতে হবে। কোনো মামলা যদি পূর্ণ তদন্ত হয়, অনেক সময় হয় দেখা যায় আপনার আহ এমন হয় যে চার্জশিট দিয়েছে, চার্জশিট গ্রহণ করছে, তারপর অনেক সময় পূর্ণ তদন্ত হতে পারে। সেক্ষেত্রে এই পূর্ণ তদন্তে যে আপনার পূর্বের যেভাবে তদন্ত করা হয়েছে সেই বিধিটা অনুসরণ করতে হবে। তদন্তের মূল যে পূর্বে যে তদন্তের মূল থিমটা ছিল সেই থিমটাই অনুসরণ করে তদন্ত করতে হবে, এটা বলা হয়েছে। আর বলছে কি, যে পূর্ণ তদন্তের বিচারের যৌক্তিকতা প্রমাণের মতো সাক্ষ্য প্রমাণাদি, যে পূর্ণ তদন্তের বিচারের যৌক্তিকতা, যদি বিচারের যৌক্তিকতা প্রমাণের মতো সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করতে পারলে এটি চার্জশিট প্রণয়ন করতে হবে। অর্থাৎ যদি সাক্ষ্য প্রমাণ আনের মাধ্যমে যদি এটা প্রমাণ করা যায়, আমার কাছে যে এভিডেন্স থাকবে সেই এভিডেন্স আসবে আমাদের হাতে, তার মাধ্যমে যদি আমরা প্রমাণ করতে পারি ঘটনা সত্য, সেক্ষেত্রে এটা চার্জশিট প্রদান করতে হবে। আর পূর্ণ তদন্ত শেষে যদি দেখা যায় যে অভিযোগ প্রমাণিত না, আপনি পূর্ণ তদন্ত করলেন কিন্তু আপনি প্রথমে শুনছিলেন যে হ্যাঁ এটা সত্য, তারপর আপনি আদালতের অনুমতিও নিয়েছেন, তদন্তও করছেন, কিন্তু তদন্ত ক্ষেত্রে দেখছেন যে আবার আপনার প্রমাণিত হয়েছে এটা মিথ্যা, তখন কি করবেন? তখন সেই আবার ফাইনাল রিপোর্ট প্রদান করবেন। তাহলে সেই ফাইনাল রিপোর্ট প্রদান যেটা করবেন ওটাকে বলা হবে সম্পূরক। ওটাকে বলা হবে সম্পূরক, এটা মনে রাখবেন। অর্থাৎ যদি কোর্টে যদি দ্বিতীয়বার কোনো আপনার চার্জশিটও যদি দ্বিতীয়বার প্রদান করেন, অর্থাৎ পূর্ণ তদন্তের পর প্রদান করেন, সেটা সম্পূরক চার্জশিট। আর যদি ফাইনাল রিপোর্টও আপনি দ্বিতীয়বার প্রদান করেন, সেক্ষেত্রেও এটা হচ্ছে সম্পূরক চূড়ান্ত প্রতিবেদন। তাহলে এটা বলছে যে একটি চার্জশিট প্রণয়ন করা হবে, আর পূর্ণ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হলে সম্পূরক রিপোর্ট তৈরি করতে হবে, সম্পূরক চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে হবে এবং মূল চূড়ান্ত রিপোর্টের মতোই দাখিল করতে হবে। ওই দাখিল পদ্ধতি আগের সিস্টেমেই যেরকম দাখিল করা হয়, যে কোর্টে দাখিল করা হয় সেটার কথাই বলা হয়েছে। এটা বলছে পিআরবি 277-এর গরুর গ, 277-এর গরুর গ। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন, যে চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে, চূড়ান্ত প্রতিবেদন কত প্রকার, চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর মামলা তদন্ত করা যায় কিনা সেটা বলছিল, হ্যাঁ যায়। চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পর মামলা পুনরুজ্জীবিত করা যায় পিআরবি 277-এর ক বিধি মোতাবেক। আর হচ্ছে যদি আপনার মামলা পুনরুজ্জীবিত করা হয় সেক্ষেত্রে হচ্ছে পিআরবি 277-এর গরুর গ মোতাবেক সেটা তদন্ত করে রিপোর্ট দাখিল করতে হবে। যদি চার্জশিট যদি আপনার প্রমাণিত হয়, ঘটনা সাক্ষ্য প্রমাণ যথার্থ পাওয়া যায়, সেক্ষেত্রে অভিযোগপত্র দাখিল করতে হবে চার্জশিট। আর যদি অভিযোগপত্র প্রমাণ না হয়, আবারও মিথ্যা প্রমাণিত হয়, সেক্ষেত্রে সম্পূরক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। এটা পূর্বে যেরকম দাখিল করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করা হবে। এই ছিল আমাদের এখানকার প্রশ্ন। এটা নিয়ে একটা প্রশ্ন ছিল, কথাটা হলো বলেন, যে বলেন। ফাইনাল রিপোর্ট এবং চার্জশিট হ্যাঁ, পুনঃতদন্ত করাকালীন যেটাই দেওয়া হবে সেটা সম্পূরক হিসেবে তো হবে, মানে ওটা কি লেখা থাকবে চার্জশিট বা ফাইনাল রিপোর্টে যেটা সম্পূরক যখন না, কোর্টে প্রেরণ করা ও হবে? না, ওটা ওটা সাধারণত সিডিতে লেখা থাকে। আর অনেক সময় ব্র্যাকেটে, অনেক আইও ব্র্যাকেটে ওই যে চূড়ান্ত প্রতিবেদনের ভিতরে ব্র্যাকেটে লিখে দেয় সম্পূরক চূড়ান্ত প্রতিবেদন, ক্লিয়ার। জি স্যার, এটা সঠিক। লিখে দেওয়ার নিয়ম। কারণ এটাই হচ্ছে আপনি কেমন আ- আইও, আপনি কেমন আইও, আপনি কতটুকু আচ্ছা স্যার, শিখছেন। জি বলেন। স্যার পুনঃ তদন্ত চালু করার জন্য যে স্যার কোর্টে পুনরায় আবেদন করে, এটা কি স্যার যে আইও ছিল উনি তদন্ত করে নাকি স্যার ওসি আবেদন করে স্যার? ওই আইও কে আবেদন করতে হবে বিষয়টা এমন না। আবেদন যে কোনো কাউরে দিয়ে করানো যায়, তবে সাধারণত ওসি আবেদন করে, ঠিক আছে, মানে অফিসার ইনচার্জ ছিলে আবেদন করে।
ক্লিয়ার? আর আইও যদি থাকে, সেক্ষেত্রে আইও আবেদন করতে পারে, কোনো সমস্যা নাই, প্রসিসার ফরওয়ার্ড করবে। ক্লিয়ার? ওকে। ঠিক আছে স্যার। ওকে, এরপরে আমরা একটা কোশ্চেন করব। এটা হচ্ছে 2 নম্বরের একটা কোশ্চেন। এর কোশ্চেন বলছে থানার মূল্যবান রেজিস্টার গুলো, এগুলো সাধারণত আপনার টিকে কোশ্চেনে আসবে বা শর্ট কোশ্চেনে আসতে পারে। আসলে এর জন্য যদি বলে যে থানার 5টি রেজিস্টারের নাম লেখো, আপনি শুধু রেজিস্টারের নাম লিখে দিবেন, বিষয়টা এমন না। ওই ওই আইন ও বিধি, ওটা পিআরবি কততে বলা আছে সেটা বলে দিবেন। তো থানায় হচ্ছে আপনার সাধারণত বেশ কিছু রেজিস্টার থাকে। এর ভিতরে আপনারা একটা রেজিস্টার হচ্ছে এজাহার। এটা রেজিস্টার হচ্ছে এজাহার, যেটাকে আপনারা এফআইআর ফর্ম বলেন, যেখানে আমলযোগ্য অপরাধের সংবাদ রেজিস্টার করা, লিপিবদ্ধ করা হয়। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 154 ধারা, এবং পিআরবি হচ্ছে 243-এর গরুর গ। ঠিক আছে, এটা 1 নাম্বার, তাহলে একটা গেল রেজিস্টার। 2 নাম্বার রেজিস্টার হচ্ছে জিডি, জেনারেল ডায়েরি। জেনারেল ডায়েরি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 154-55 ধারা। ফৌজদারি কার্যবিধির 154-55 ধারা। আপনারা আপনাকে আমাকে কোশ্চেন করতে পারেন যে স্যার 154-55 দুইটাই কিভাবে হয়? 154-তে আছে আমলযোগ্য অপরাধ, আর 155-তে আছে আমলের অযোগ্য অপরাধ। আর জিডিতে সবকিছুই নোট দেওয়া হয়, এজন্য বলছে 154-55 ধারা। আর পিআরবি হচ্ছে 377 বিধি। আর পুলিশ আইনের হচ্ছে 44 ধারা, এটা হচ্ছে জিডি। এটা লিখে দিবেন যে জেনারেল ডায়েরি এত এত, লিখে দিবেন। ঠিক আছে, তারপর এতটুকু লিখে দিবেন যে জেনারেল ডায়েরিতে ধর্তব্য অধর্তব্য, ধর্তব্য সকল বিষয় উল্লেখ করা হয়। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা যা কিছু আছে সবকিছু জেনারেল ডায়েরিতে উল্লেখ করা হয়। নিচে যাই লিখে দিবেন ফৌজদারি কার্যবিধি 154, 155, এবং পিআরবি লিখে দিবেন। পিআরবি হচ্ছে 377 বিধি, পিআরবি তে লিখবেন বিধি। ঠিক আছে, আর হচ্ছে আপনার পুলিশ আইন হচ্ছে 44 ধারা। এরপরে হচ্ছে পত্র গ্রহণ ও পত্র প্রেরণ রেজিস্টার, আপনার যেটাকে আপনারা ডিসপাস বলেন, ডিসপাস রেজিস্টার। যে পত্র গ্রহণ ও পত্র প্রেরণ রেজিস্টার, এটা বলা হয়েছে পিআরবি 376 বিধিতে। এটা বলা হয়েছে পিআরবি 376 বিধিতে। 4 নম্বরে যদি দেখি কনভিকশন রেজিস্টার, কনভিকশন রেজিস্টার সম্পর্কে বলা হয়েছে পিআরবি 378 বিধিতে, বলা হয়েছে কনভিকশন রেজিস্টার। এরপর হচ্ছে কনভিকশন রেজিস্টারে কি থাকে? কনভিকশন রেজিস্টারে থাকে পলাতক, সাজাপ্রাপ্ত আসামি বা ফেরারি যে আসামি থাকে, তাদের নাম লিপিবদ্ধ করা হয় কনভিকশন রেজিস্টারে। যদি পরীক্ষায় আসে কনভিকশন রেজিস্টারে কাকে বলে, অথবা কনভিকশন রেজিস্টারে কি লেখা হয়, কনভিকশন ইংরেজি শব্দ, কনভিকশনের বাংলা হচ্ছে সাজাপ্রাপ্ত, পলাতক, অথবা ফেরারির যে আসামি যেখানে লিপিবদ্ধ করা হয়, সেটাকে কনভিকশন রেজিস্টার বলা হয়। এটা পিআরবি হচ্ছে 378। অর্থাৎ 377-এ আছে জিডি, 378-এ আছে কনভিকশন রেজিস্টার বা সাজা রেজিস্টার। এরপর আছে সম্পত্তি রেজিস্টার। সম্পত্তি রেজিস্টার আছে 379-তে, যে সন্দিগ্ধ সম্পত্তি, চোরাই মাল যা কিছু উদ্ধার করা হয়, বেওয়ারিশ সম্পত্তি, জব্দকৃত সম্পত্তির সব হিসাব রাখা হয় থানায়, সম্পত্তি রেজিস্টার লিপিবদ্ধ করা হয়, এটা 379-তে বলা হয়েছে। এরপর হচ্ছে খতিয়ান রেজিস্টার। খতিয়ান রেজিস্টার সম্পর্কে আমাদের বলা হয়েছে পিআরবি 380-তে, যে খতিয়ান রেজিস্টার, এই খতিয়ান রেজিস্টারে হচ্ছে অপরাধের আমার যা কিছুই থাকে রেজিস্টারে পরিদর্শনে আমার থাকে। আপনার রেজিস্টারে মামলার মাসিক নং থাকে, বাৎসরিক নং থাকে, তারপর অপরাধের ধারা থাকে, তারিখ থাকে, ঘটনাস্থল থাকে, বাদীর নাম, তদন্তকারী কর্মকর্তার নাম, অপরাধের ধারা, তারপর হচ্ছে মামলার ফলাফল লিপিবদ্ধ করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার। এটাকে বলা হয় খতিয়ান রেজিস্টার 380 বিধিতে। ঠিক আছে, এই খতিয়ান রেজিস্টারকে থানার দর্পণও বলা হয়, থানার দর্পণ বা আয়নাও বলা হয় খতিয়ান রেজিস্টার। এরপর আছে জরিমানা ও ওয়ারেন্ট রেজিস্টার। জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার, এটা আপনাদের লাগবে, কারণ হচ্ছে আপনারা ওয়ারেন্ট তামিল করবেন সবচেয়ে বেশি, আপনাদেরকে থানায় ওয়ারেন্ট তামিলকারী অফিসার বলা হয়। তাহলে হচ্ছে এই 7 নাম্বার হচ্ছে জরিমানা ও ওয়ারেন্ট রেজিস্টার, এটা পিআরবি 382-তে লিপিবদ্ধ করা হয়, পিআরবি 382। এরপর হচ্ছে বিসিএনবি, ভিলেজ ক্রাইম নোটবুক। এই বিসিএনবি বা ভিলেজ ক্রাইম নোটবুক বলা হয়েছে পিআরবি 391 বিধিতে। এরপর আছে ডিউটি রেজিস্টার, আমরা যে ডিউটি বন্টন করি, ডিউটি বা রেজিস্টার, ওই রেজিস্টার হচ্ছে পিআরবি 908। আর থানা পরিদর্শন রেজিস্টার, থানা পরিদর্শন রেজিস্টার হচ্ছে পিআরবি 1112 বিধি, পিআরবি 1112 বিধি। এই ছিল আমাদের রেজিস্টার, যে কয়েকটা রেজিস্টারের নাম, এখান থেকে টিকে আসতে পারে অথবা শর্ট কোশ্চেন আসতে পারে, এজন্য এটা পড়াইলাম যে হচ্ছে আমাদের। আচ্ছা, এরপর যদি আমরা চলে যাই, হইচই বিজ্ঞপ্তি কাকে বলে? আপনারা শুনে থাকবেন যে হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই, একটা ফ্রেশ ওয়ার্ড, ইংরেজি একটা ফ্রেশ ওয়ার্ড হচ্ছে হিউ অ্যান্ড ক্রাই। বাংলা অর্থ হচ্ছে শোরগোল বা হইচই, বাংলা অর্থ হচ্ছে শোরগোল বা হইচই।
তাহলে এবার যদি আমরা একটা কোশ্চেন করব, এই কোশ্চেনটা হচ্ছে হইচই বিজ্ঞপ্তি কাকে বলে, ইহা প্রদানের উদ্দেশ্য কি, অন্য থানা হতে হইচই বিজ্ঞপ্তি পাওয়া গেলে আপনার করণীয় কি। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন করব আমরা, খুব ভালোভাবে সাজানো হয়েছে কোশ্চেনটা। এক নম্বরে হলো হইচই বিজ্ঞাপন কাকে বলে, এটার সাথেই আংশিক হচ্ছে ইহা প্রদানের উদ্দেশ্য কি, মানে হইচই বিজ্ঞাপন প্রদানের উদ্দেশ্য কি। এরপরে হচ্ছে আপনার যে অন্য থানা হতে যখন হইচই বিজ্ঞপ্তি পাওয়া যাবে তখন আপনার করণীয় কি, এতটুকু। তাহলে যদি প্রথমে সংজ্ঞা দেই, হইচই বিজ্ঞাপন সম্পর্কে বলা হয়েছে 250, মানে পিআরবি 250, পিআরবি 250, 250 হইচই বিজ্ঞাপন সম্পর্কে বলা হয়েছে যে যখন কোনো অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার, যখন কোনো অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার এবং চোরাই মাল বা ডাকাতির মাল উদ্ধারের প্রয়োজন হয়, অবিলম্ব যদি কোনো অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার অথবা চোরাই মাল বা ডাকাতির মাল উদ্ধারের প্রয়োজন হয়, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পার্শ্ববর্তী থানা, জেলা ও রেলওয়ে সীমান্তবর্তী থানাসমূহে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার, চোরাই ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য বিপি ফরম নং 28, বিপি ফরম নং 28 মানে 28, বিপি ফরম নং 28 অনুযায়ী যে জরুরি নোটিশ জারি করে তাকে হইচই বা হিউ অ্যান্ড ক্রাই নোটিশ বা হইচই বিজ্ঞাপন বলে। তাহলে বিষয়টা হচ্ছে কি, যদি আমি আপনাকে স্পেসিফিক করে আরো বলি, তাহলে বিষয়টা হচ্ছে যে যখন কোনো নির্দিষ্ট অপরাধীকে গ্রেপ্তার অথবা চোরাই মালামাল ডাকাতির মালামাল উদ্ধারের জন্য যে এক থানার অফিসার ইনচার্জ তার পার্শ্ববর্তী অন্যান্য থানাসমূহে এবং রেলওয়ে ও সীমান্তবর্তী থানাসমূহে এই যে চোরাই মালামাল ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য নোটিশ প্রদান করে, সেই নোটিশকে হইচই বিজ্ঞাপন বা হিউ অ্যান্ড ক্রাই নোটিশ বলা হয়, হিউ অ্যান্ড ক্রাই নোটিশ বলা হয়। এটা পিআরবি 250। এখন হইচই বিজ্ঞাপন কি উদ্দেশ্যে প্রদান করা হয়, হইচই বিজ্ঞাপন প্রদান করা হয় সাধারণত পেশাগত মাদকদ্রব্য পাচারকারী গ্রেপ্তারের জন্য হইচই বিজ্ঞাপন প্রদান করা হয়। যে পেশাগত মাদকদ্রব্য আছে তাকে গ্রেপ্তারের জন্য হইচই বিজ্ঞাপন প্রদান করা হয়। তারপর ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তারের জন্য, যেমন যদি ডাকাতি টাকাতি হয়, সেই ডাকাতি হলে যে সংঘবদ্ধ চক্র আছে সেই চক্রকে দ্রুত গ্রেপ্তারের জন্য এটা হচ্ছে হইচই বিজ্ঞাপন প্রদান করা হয়। হইচই বিজ্ঞাপন এখন কাগজের মাধ্যমে কম হয়, সাধারণত বেতারের মাধ্যমেই আমাদের জানানো হয়, অর্থাৎ ওয়্যারলেস সেটের মাধ্যমে জানানো হয়। তারপর আইনানুগ হেফাজত থেকে, আপনার যদি আইনানুগ হেফাজত থেকে মানে হাজত থেকে যদি আপনার আসামি পলায়ন করে তাকে গ্রেপ্তারের জন্য হইচই বিজ্ঞাপন প্রদান করা হয়। তারপর বলছে ভ্রাম্যমাণ অপরাধীকে গ্রেপ্তারের জন্য, ভ্রাম্যমাণ মানে কি, যে বাসমান, অর্থাৎ ভবঘুরে যে কিছু অপরাধী থাকে সেই অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য হইচই বিজ্ঞাপন প্রদান করা হয়। এবং হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ মামলার অপরাধী ও চোরাই মাল উদ্ধারের জন্য, কোনো গুরুত্বপূর্ণ মামলা যদি থাকে, যেমন এখন বর্তমানে নাশকতার মামলা, এগুলো গুরুত্বপূর্ণ মামলা, এই গুরুত্বপূর্ণ কোনো মামলার অপরাধীকে গ্রেপ্তার বা চোরাই মালামাল উদ্ধারের জন্য হইচই বিজ্ঞপ্তি প্রদান করা হয়। আর হচ্ছে পেশাগত অপরাধীদের দ্বারা প্রতারণা ঘটলে তাদেরকে গ্রেপ্তারের জন্য হইচই বিজ্ঞাপন প্রদান করা হয়। এই কয়টা কারণ বলা আছে, আপনারা পরীক্ষায় হচ্ছে এগুলো পয়েন্ট আকারে লিখবেন, 1 2 3 দিয়ে, অথবা হচ্ছে ওই যে পয়েন্ট দেয় না, দাগ টাইনা বা শূন্য শূন্য দিয়া পয়েন্ট দেয় যে অনেকে, পয়েন্ট তো বুঝেন সবাই, সেই পয়েন্ট আকারে লিখবেন, নিচে নিচে ছোট ছোট করে লিখবেন যে পেশাগত মাদকদ্রব্য পাচারকারীকে গ্রেপ্তারের জন্য, ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তারের জন্য, যদি হেফাজত থেকে অথবা পুলিশ হেফাজত থেকে বা কোনো হাজত থেকে আসামি পলায়ন করে তাকে গ্রেপ্তারের জন্য, ভ্রাম্যমাণ অপরাধীকে গ্রেপ্তারের জন্য, কোনো গুরুত্বপূর্ণ মামলার অপরাধী গ্রেপ্তার ও চোরাই মাল উদ্ধারের জন্য, আর একটা হচ্ছে পেশাগত অপরাধীদের দ্বারা যদি প্রতারণা ঘটে তাদেরকে গ্রেপ্তারের জন্য। তাহলে এই উদ্দেশ্যে হইচই নোটিশ প্রদান করা হয়। এবার আমরা দেখব হইচই বিজ্ঞপ্তি পাওয়া গেলে আমার করণীয় কি সেটা দেখব। আপনারা লিখবেন, বলছে না আপনার করণীয় কি, কোশ্চেনে বলছে আপনার করণীয় কি, আপনি লিখবেন আমার যা করণীয়, লিখবেন হইচই বিজ্ঞপ্তি পাওয়ার পরে আমার যা করণীয়। কারণ ওই যে পরীক্ষায় আইতো না যে ইওর ফাদার, আমরা কি ইওর ফাদার লিখতাম, লিখতাম মাই ফাদার, এখানে সেম সেম সিস্টেম, ইওর ভিলেজ আমরা কিন্তু যখন খাতায় লিখতাম তখন মাই ভিলেজ লিখতাম, তাহলে এখানে সেম ভাবে লিখে আসবেন। এগুলো আপনাদের বলা ঠিক না, তারপর আপনারা বলবেন যে স্যার এগুলো বলে, এগুলো বলছে এ কারণে অনেক সময় ভুল হয়ে যায়, এজন্য স্মরণ করিয়ে দিচ্ছি। যে বলছে আপনার করণীয় কি, তাহলে লিখবেন আমার যা করণীয়। আপনার করণীয় কি, প্রথম করণীয় হচ্ছে আপনি যখন হইচই বিজ্ঞাপনটা পাবেন, এই হইচই বিজ্ঞাপনটা পাওয়ার পরে আপনার ডিসপাচ যে রেজিস্টার থাকে সেই ডিসপাচ রেজিস্টারের পার্ট আছে, ওই পার্ট 2 তে লাল কালি দ্বারা লিপিবদ্ধ করবেন, পার্ট 2 তে লাল কালি দ্বারা লিপিবদ্ধ করবেন। এটা গেল 1 নাম্বার ক। এটা পিআরবি 376-এ বলা হয়েছে যে হইচই বিজ্ঞপ্তি পাওয়ার পর থানায় রক্ষিত
যে রিসিভ রেজিস্টার আছে সেই রেজিস্টারে পার্ট 2 তে লাল কালি দ্বারা লিপিবদ্ধ করতে হবে, এটা বলছে ক। আর খতে বলছে যে আপনি জিডি তে এন্ট্রি দিবেন। খতে বলছে জিডি তে, মানে ফৌজদারি কার্যবিধিতে 154 55 ধারা মোতাবেক, আর পুলিশ আইন যে আছে 44 ধারা, এই মোতাবেক আপনি হইচই বিজ্ঞপ্তি পাওয়ার পরে জিডিতে নোট দেবেন, এবং জিডিতে যে নোট দিবেন সেটা অবশ্যই লাল কালি দ্বারা লিপিবদ্ধ করবেন। এখন কথা হতে পারে যে স্যার আমরা তো কালো কালিতে লিখি, কালো কালিতে লিখলেও লাল কালি দিয়ে মার্কিং করে রাখবেন। এটা বলা হয়েছে পিআরবি 377। তাহলে এই দুইটা কাজ আপনার গুরুত্বপূর্ণ। সবচেয়ে যে আইনি জটিলতা যে দুইটা গুরুত্বপূর্ণ সেটা বললাম, এবং এবং দূরত্ব, এই দুইটা ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো করি, সেগুলো শুনেন। গরুর গাতে বলছে থানার যে সকল অফিসার থাকবে ও ফোর্সদের বিষয়টি অবহিত করবেন। থানায় যে সকল অফিসার থাকবে এবং হচ্ছে ফোর্স থাকবে তাদেরকে রোল কলের মাধ্যমে তাদের অবগত করবেন যে এই ঘটনাটা ঘটে গেছে, বা হচ্ছে চোরাই মাল নিয়ে একাধিক থেকে যাতায়াত করতে পারে, আপনারা সবাই সতর্ক থাকবেন। এটা তাদেরকে সতর্ক করতে হবে, এটা বলা হয়েছে অবহিত করতে হবে। এবার হচ্ছে পেশাগত অপরাধীদের বাড়ি তল্লাশি চালাতে হবে, যে থানা এলাকায় যারা পেশাগত অপরাধী আছে তাদের বাড়ি তল্লাশি করবেন হয়েছে বিজ্ঞাপন পাইলে। এবার বলছে চৌকিদারি প্যারেড সকল চৌকিদার ও দফাদারকে জানানো। আপনার চৌকিদারি প্যারেড হয় কত, পিআরবি 369 বিধি মোতাবেক। তাহলে এই পিআরবি 368 369 বিধি মোতাবেক যে চৌকিদারি প্যারেড হয়, এই চৌকিদারি প্যারেডে আপনি তাদেরকে অবগত করবেন, এটা বলা হয়েছে। এরপর হচ্ছে সাক্ষ্য আইনের যে 125 ধারা আছে সেই 25 ধারা মোতাবেক আপনি গোপন সোর্স নিয়োগ করবেন, মানে হচ্ছে আপনার গোয়েন্দা বা সোর্স নিয়োগ করবেন। এটা পিআরবি তেও আছে 293 এবং পিআরবি 341, এটা বলা আছে যে পিআরবি 293 এবং 341 বলা আছে, এবং সাক্ষ্য আইনের 125 যে আপনি কি করবেন, সোর্স নিয়োগ করবেন। আর একটা বলছে যে কেস ডায়েরির মাধ্যমে উহার রিপোর্ট যে থানা হবে, অর্থাৎ যে থানা থেকে আমার আসবে হইচই বিজ্ঞাপনটা সেই থানা বরাবর আমার হইচই বিজ্ঞাপনটা ফেরত দিতে হবে, অর্থাৎ রিপোর্ট সহ ফেরত দিতে হবে। তাহলে এই যে রিপোর্ট দিতে হবে এই থানায়, যে কেস ডায়েরির মাধ্যমে মানে সিডির মাধ্যমে, এই সিডির মাধ্যমে মানে কেস ডায়েরির মাধ্যমে কি করতে হবে, ইস্যুকৃত সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করতে হবে। এটা বলা হয়েছে পিআরবি 250-এর উমো। পিআরবি 250-এর উমোতে এটা বলা হয়েছে যে হইচই বিজ্ঞাপন যে থানা থেকে আসবে সেই থানার অফিসার ইনচার্জ বরাবর আপনি সিডির মাধ্যমে কেস ডায়েরির মাধ্যমে কি করবেন, কেস ডায়েরির মাধ্যমে ওটা প্রেরণ করতে হবে, রিপোর্ট প্রদান করতে হবে, এটা বলা হয়েছে। আমাদের ক্লাসটা কেটে যাবে, কেটে গেলে অবশ্যই আপনাদেরকে জয়েন করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে